হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর লেসন নাম্বার 3, হুইচ ইজ দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। বাপু বলতে আমরা কাকে চিনি? হ্যাঁ, বাপু মানে আমরা বুঝি মহাত্মা গান্ধীকে বা গান্ধীজিকে। এবার সেই গান্ধীজির যে চলে যাওয়া বা তার যে মৃত্যু, তার যে পাসিং অ্যাওয়ে, সেটির ওপরেই একটি টেক্সট আমরা আজকে পড়তে চলেছি, যেটিকে লিখেছেন নয়নতারা সেহগল। টেক্সটটিকে পড়ার আগে আমরা অথার সম্পর্কে খানিকটা জেনে নেব। Nayanthara Sehgal 1927 is one of the first female Indian writers in English to receive wide recognition. তাহলে নয়নতারা সেহগল হচ্ছেন কে? তিনি ভারতীয় লেখিকা যারা ভীষণ পরিমাণে ইংরেজিতে লেখালেখি করে পরিচিতি পেয়েছেন তার মধ্যে থেকে একজন। রেকগনিশন কথার অর্থ হচ্ছে পরিচিতি, ওয়াইড রেকগনিশন মানে ভালোভাবেই তিনি নাম অর্জন করেছেন। হার ফিকশন ডিলস উইথ ইন্ডিয়াজ রেসপন্স টু দি ক্রাইসিস ব্রট অ্যাবাউট বাই পলিটিক্যাল চেঞ্জেস। তার যে লেখা, সেই লেখার যে মূল বিষয়বস্তু হলো সেগুলো হলো ভারতের যে প্রতিক্রিয়া, বিভিন্ন ধরনের পলিটিক্যাল চেঞ্জেস বা রাজনৈতিক যে টানাপোড়েন, তাতে যে ভারতের প্রতিক্রিয়া, সেগুলো তার লেখাতে আমরা দেখতে পাই। She won the সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড in 1986 for her novel রিচ লাইক আস। এই নোভেলটির জন্য তিনি 1986 সালে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন। এবার এখানটাতে আমরা যে টেক্সটটি পড়তে চলেছি, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, সেই সম্পর্কে খানিকটা ব্যাকগ্রাউন্ড দেওয়া রয়েছে। হোয়াট ইজ দ্যাট? The text and extract from নয়নতারা সেহগলস মেমোয়ার প্রিজন অ্যান্ড চকলেট কেক। এই যে অংশটুকু আমরা পড়ব সেটা সংগৃহীত, কোথা থেকে নেওয়া একটি সংগৃহীত অংশ, সেটা হলো নয়নতারা সেহগলের একটি মেমোয়ার। মেমোয়ার মানে হচ্ছে স্মৃতিকথা। মেমোরি থেকে আমরা মনে রাখতে পারি, মেমোরি কথার অর্থ হচ্ছে স্মৃতি, মেমোয়ার মানে হচ্ছে স্মৃতিকথা, যেটির নাম হলো প্রিজন অ্যান্ড চকলেট কেক, সেইখান থেকে নেওয়া। ইট রিকাউন্টস দি ইনসিডেন্টস ফলোয়িং দ্য ডেথ অফ গান্ধীজি। গান্ধীজির মৃত্যুর যে পরবর্তী ঘটনাগুলো, সেই ঘটনাগুলো বর্ণিত রয়েছে এখানে। It vividly describes not only the author's personal sense of loss but also the collective grief of entire nation at the passing away of মহাত্মা গান্ধী। তাহলে এইখানটাতে আমরা যে অংশটি পড়ব, সেখানটাতে না শুধু আমরা নয়নতারা সেহগলের যে পার্সোনাল লস বা তার যে ব্যক্তিগত যে দুঃখ ওভার দি ডেথ অফ বাপু, সেইটা পড়ব, বরঞ্চ এন্টায়ার দি নেশনের যে মোর্নিং বা নেশনের যে ল্যামেন্টেশন, সেটাও কিন্তু আমরা এই টেক্সটটিতে পড়তে চলেছি। এই হচ্ছে এই টেক্সটির মূল বিষয়বস্তু। 3টি ইউনিটে ভাগ করা রয়েছে। প্রথম ইউনিটটি আমরা পড়ে ফেলি। ইউনিট 1, আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম। আই বলতে কে? আই বলতে হচ্ছে নয়নতারা সেহগল, এনএস। I was having tea at home on the evening of 30th January 1948. 1948 সালের 30শে জানুয়ারি আমি বাড়িতে বসে সন্ধ্যাবেলাতে চা নিচ্ছিলাম বা চা খাচ্ছিলাম। When I was called to বিড়লা হাউস by an urgent telephone. সেই সময় আমাকে বিড়লা হাউসে একটি আর্জেন্ট টেলিফোনের মাধ্যমে ডেকে পাঠানো হয়। এবং কি বলা হয়? গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং। গান্ধীজিকে গুলি করা হয়েছে যখন তিনি প্রেয়ার মিটিং, একটি প্রার্থনা সভাতে যাচ্ছিলেন, তখন তাকে রাস্তাতে গুলি করা হয়েছে, তাকে শট করা হয়েছে। আই ওয়াজ নাম। নাম কথার অর্থ হচ্ছে স্থবির হয়ে যাওয়া, বা নাম কথার অর্থ হচ্ছে পাথর হয়ে যাওয়া। আই ওয়াজ নাম উইথ শক। এই যে ঘটনা, যে গান্ধীজিকে গুলি মারা হয়েছে, এই ঘটনাতে আমি ভীষণ রকমভাবে পাথর হয়ে যাই বা স্থবির হয়ে যাই, আমি শক হয়ে যাই, আমি বুঝতে পারি না যে আমি কী করব। অ্যাজ আই গট ইন টু দ্য কার, যখন আমি ঘটনাটি শুনে গাড়িতে উঠছি, তখন সেই ঘটনার যে গুরুত্ব, সেটা শুনে আমি পাথর হয়ে যাই। At the বিড়লা হাউসে গান্ধীজির রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি। গান্ধীজির যারা আত্মীয়, রিলেটিভ কথার অর্থ কি? আত্মীয়। গান্ধীজির যারা আত্মীয় এবং ফলোয়ার্স মানে অনুকরণকারী যারা, তারা সবাই মিলে গ্যাদার করে আছে। গ্যাদার মানে কি? যার এক জায়গাতে জড়ো হয়ে থাকা। তাহলে গান্ধীজির যারা রিলেটিভস এবং ফলোয়ার্স, তারা সবাই মিলে তার যে দেহ, তাকে ঘিরে রেখেছে। গ্যাদার মানে একত্রে সমাবেশ করে রেখেছে। There was silence in the room as Gandhiji breathed his last. গান্ধীজি যখন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তখন সেই ঘরে একটি সাইলেন্স, একটি নিঃশব্দতা বজায় ছিল। Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind. Words of Bapuji's death. বাপুজির যে মৃত্যু, গান্ধীজির যে মৃত্যু, সেই মৃত্যুর যে কথা, তার সেই মৃত্যুর যে সংবাদ, সেটা চারি দিল্লিতে যেন ছড়িয়ে পড়ে। কিসের মতো ছড়িয়ে পড়ে? জাস্ট লাইক আ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড। ফ্লেম কথার অর্থ হচ্ছে আগুনের শিখা বা আগুনের ফুলকি। বাতাস দিলে আগুন যেভাবে চারিদিকে ছড়িয়ে যায়, ঠিক সেই রকমভাবে গান্ধীর যে মৃত্যু সংবাদ, সেটি পুরো দিল্লিতে ছড়িয়ে পড়ে।
Sad groups of men and women had collected around বিড়লা হাউস। ভীষণ শোকার্ত পুরুষ এবং মহিলা তারা সবাই মিলে আসে বিড়লা হাউসে এসে জমা হয়। Out of every window one could see a brown blur of faces. বিড়লা হাউসের চারিদিকে যত জানলা আছে সেই প্রত্যেকে জানলা দিয়েই কেউ না কেউ দেখতে পায় যে সেখানে জমে থাকা যে মানুষ তাদের যে চেহারা তাতে যেন একটা ব্রাউন ব্লার পড়েছে। ব্রাউন ব্লার মানে কি, শোকাহত হয়ে তাদের চেহারাতে যেন একটা শোকের ছায়া নেমে এসছে। সেই শোকের যে ছায়াটা সেটাই হচ্ছে ব্রাউন ব্লার। দে ডিড নট মেক আ সাউন্ড, তারা কোনো রকম কোনো সাউন্ড করে না, কোনো রকম কোনো শব্দ করে না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স। দিস লাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স। বেসিক্যালি সাইলেন্স ইজ নর্মাল, কিন্তু সেখানে সেই যে নিঃশব্দতা সেটা এতটাই প্রখর যে সেটাকে যেন খানিকটা আনন্যাচারাল বা অস্বাভাবিক বলে মনে হয়। এটা ছিল যেন, অ্যাজ ইফ কথার অর্থ হলো যেন, টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, সময় যেন কিছুক্ষণের জন্য থমকে গেছে। টাইম স্টুড স্টিল মানে হচ্ছে সময় যেন কিছুক্ষণের জন্য থমকে গিয়েছে। দ্য পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। মানুষজন এতটাই স্টান্ট ছিল, এতটাই অবাক ছিল, এতটাই শক ছিল যে তারা প্রথমে কিছু বলতে পারছিল না, তারা শুরুর দিকে কিছু বলতে পারছিল না। এইটাকে আমরা জানি, এটা সিম্পল সেন্টেন্স। এটাকে যখন আমরা সেন্টেন্স ট্রান্সফরমেশনও করি তখন এটার অর্থ কী দাঁড়ায়? দ্য পিপল ওয়ার সো স্টান্ট দ্যাট দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং, তারা কিছুই বলতে পারছিল না। লেটার দে ক্ল্যামার্ড ওয়াইল্ডলি শাউটিং অ্যান্ড ক্রাইং। পরবর্তীতে যখন খানিকক্ষণ পর তাদের যে শোকটা সেটা তারা কিছুক্ষণ সামলে নেয়, তারা যখন পাথর থেকে তাদের আবার স্থিতিতে ফেরে তখন তারা ভীষণ জোরে জোরে চিৎকার করতে থাকে, কাঁদতে থাকে, ক্ল্যামার করতে থাকে। ক্ল্যামার মানে হচ্ছে ডিমান্ড করা, ক্ল্যামার মানে হচ্ছে ডিমান্ড করা। জোরে জোরে তারা এটা বলতে থাকে যেটা হতে পারে না যে তাদের বাপু তাদেরকে ছেড়ে চলে গিয়েছে। দে জসেল ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস। জসেল কথার অর্থ হচ্ছে ধাক্কাধাক্কি, জসেল কথার অর্থ হচ্ছে ধাক্কাধাক্কি। একে অপরকে তারা ধাক্কা দিতে থাকে বা একে অপরকে তারা ধাক্কা মেরে কি করার চেষ্টা করে? একটা স্ট্যাম্পেড ক্রিয়েট করার চেষ্টা করে, টু ব্রেক ইনটু দ্য হাউস, বাড়ির ভেতর যাতে তারা জোর করে প্রবেশ করতে পারে। স্ট্যাম্পেড মানে হচ্ছে যে কোনো জায়গাতে যখন অনেক মানুষের ভিড় থাকে এবং সেই ভিড়ের জন্য সেখানে যে অচল অবস্থাটি তৈরি হয় সেটাকে আমরা বলি স্ট্যাম্পেড। টু ব্রেক ইনটু কথার অর্থ হচ্ছে এন্টার বাই ফোর্স। ভীষণ শক্তির সাথে যখন আমরা কোনো জায়গাতে প্রবেশ করার চেষ্টা করি সেটাকে আমরা বলি ব্রেক ইনটু। তো তারা সেখানটাতে ঢুকতে চায়। দে কামড আ লিটিল হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল। তারা কখন শান্ত হয়? কাম মানে হচ্ছে শান্ত। তারা কখন শান্ত হয়? তারা তখন শান্ত হয় যখন এটাকে ঘোষণা করা হয়, হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্স, যখন এটা ঘোষণা করা হয় যে তাদেরকে অনুমতি দেওয়া হবে গান্ধীজিকে ফিউনারাল মানে হচ্ছে শেষকৃত্য, লাস্ট যে কাজকর্ম সেই শেষকৃত্যের আগে যখন গান্ধীজিকে তারা একবার দেখতে পাবে। When one is faced with the shock of a loved one's death, one whimpers, "What will become of me now that he has left me?" যখন কেউ একজন তার প্রিয়জনের মৃত্যুর আঘাতে কষ্ট পায় তখন সে হুইম্পার করে, তখন সে খানিকটা কেঁদে খানিকটা দুঃখের সঙ্গে বলে ওঠে। হুইম্পারিং মানে কি? দুঃখের সঙ্গে আরতি জানানো, দুঃখের সঙ্গে সে আরতি জানায়, দুঃখের সাথে আরতি জানায়। কি আরতি জানায়? যে হোয়াট উইল বিকাম অফ মি, আমার এখন কি হবে, দ্যাট হি হ্যাজ লেফট মি, সে যে আমাকে ছেড়ে চলে গেল এরপরে আমার কি হবে। দিস ওয়াজ শিওরলি দ্য কোয়েশ্চেন আপার মোস্ট ইন দ্য মাইন্ড অফ দি মর্নিং পিপল। এটাই সম্ভবত সেখানে থাকা যারা মর্নিং পিপল মানে কি? মর্নিং মানে হচ্ছে ল্যামেন্টিং বা শোকাহত। মর্নিং কথার অর্থ হচ্ছে, মর্নিংয়ের সিনোনিম হচ্ছে ল্যামেন্টিং বা শোকাহত। সেখানে যে শোকার্ত বা শোকাহত যে মানুষজন তাদের মধ্যে একাংশেরই এইটাই সম্ভবত প্রশ্ন হবে যে এবার আমার কি হবে। দে লুকড লাইক লস্ট চিলড্রেন, তাদেরকে দেখে মনে হচ্ছে তারা যেন হারিয়ে যাওয়া সন্তান। ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং। এটা আমাদের মধ্যেও বসে থাকা প্রচুর মানুষের প্রশ্ন, যারা এখনও পর্যন্ত শকড হয়ে আছে, যারা এখনও পর্যন্ত এই ধাক্কাটা সামলাতে পারছে না, যারা আনবিলিভিং, যারা বিশ্বাসই করতে পারছে না।
We listened to the broadcast telling the people of India that their Bapu was no more. আমরা শুনতে পাচ্ছিলাম, কি শুনতে পাচ্ছিলাম? We listened to what? The broadcast. broadcast মানে কি? সম্প্রচার। সম্প্রচার হচ্ছিল, সম্প্রচারে কি করা হচ্ছিল? টেলিং টু দ্য পিপল অফ ইন্ডিয়া। সেই সম্প্রচারে ব্রডকাস্টে ভারতের মানুষকে বলা হচ্ছিল দ্যাট যে তাদের বাপু আর বেঁচে নেই। এখানে আমাদের ইউনিট 1 শেষ হচ্ছে। ইউনিট 2, গান্ধীজি's funeral was to take place the day after his death. গান্ধীজি's funeral, তার যে লাস্ট রাইটস, তার যে শেষকৃত্য, আগের ইউনিটেও আমরা পেলাম তার যে লাস্ট রাইট, সেটা কবে করা হবে বলে ঠিক হলো? দ্য ডে আফটার হিজ ডেথ, তার মৃত্যুর ঠিক পরের দিন, তার মৃত্যুর পরের দিন বা নেক্সট ডে, সেই দিনকে করা ঠিক হলো। আওয়ার্স ইন অ্যাডভান্স, বেশ অনেক ঘন্টা আগে থেকে, বেশ অনেক ঘন্টা আগে থেকে পিপল লাইন্ড দ্য রুট দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো। মানুষজন সেই রুটে, সেই রাস্তাতে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকলো যে রাস্তা দিয়ে ফিউনারাল প্রসেশন যাবে, অর্থাৎ গান্ধীজিকে নিয়ে যাওয়া হবে। পদ্মাসী, মিসেস নাইডুস ডটার, তাহলে এখানে পদ্মাসীকে মিসেস নাইডুর কন্যা, সে কি করলো? স্পোক ফর আস অল হোয়েন শি সেড সিম্পলি, সে আমাদের সবার হয়ে কিছু কথা বলল। সে কি বলল? উই উইল ওয়াক। দিস ইজ অলসো ইম্পর্টেন্ট লাইন। সে শুধু বলল যে আমরা হাঁটবো। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু। এটাই হচ্ছে শেষবার যখন আমরা সবাই মিলে বাপুর সঙ্গে হাঁটতে পারবো। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। অবভিয়াসলি এই যে হাঁটাটা, এই হাঁটাটা কিন্তু কোনো সোর্স অফ এন্টারটেনমেন্টের হাঁটা ছিল না। এই হাঁটাতে কি ছিল? শোক ছিল। এই হাঁটাতে পেন ছিল, পেন ছিল, অ্যাগনি ছিল। অ্যাগনি মানে হচ্ছে দুঃখ, কষ্ট, যন্ত্রণা। তো এই যে হাঁটা, এটা ভীষণই, এই হাঁটাতে সবার মধ্যে একটা শোক প্রকাশিত হচ্ছিল। থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন, হাজার হাজার মানুষ চুপচাপ নিঃশব্দে সেই প্রসেশন, তার যে শেষ যাত্রা, সেটাকে দেখলো। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স। বাপুকে একটা ওপেন ট্রাকে শুইয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যে ট্রাকটাকে ফুল দিয়ে সাজানো হয়েছে। Thousands of people wept trying to touch বাপুস ফিট। প্রচুর হাজার হাজার মানুষ কাঁদছিল, তারা চেষ্টা করছিল যে বাপুর যে পা, সেটাকে ছোঁয়ার জন্য। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড। কিন্তু এত মানুষজন, এত থিক ক্রাউড, এত ভিড়, সেই এত ভিড়ের মধ্যে সেখানটাতে নড়াচড়া করা সম্ভব হচ্ছিল না। As I moved forward slowly, I understood I was not merely in the midst of grieving people. এবার এখানটাতে নয়নতারা সেহগালের যে পার্সোনাল ওপিনিয়ন বা তার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স, সেটাকে আমরা খানিকটা পড়ব। যত আমি সামনের দিকে এগাতে থাকলাম, ধীরে ধীরে আমি বুঝতে পারলাম দ্যাট আই ওয়াজ নট মেরিলি ইন দ্য মিডস অফ গ্রিভিং পিপল। আমি শুধুমাত্র যে অনেকজন শোকার্ত মানুষের মধ্যে আছি, যারা বিলাপ করছে, যারা দুঃখ করছে, তা কিন্তু নয়। গ্রিভিং কথার অর্থ হচ্ছে শোকার্ত। গ্রিভিং কথার অর্থ হচ্ছে শোকার্ত। তাহলে নয়নতারা সেহগাল বলছেন যে আমি যে শুধুমাত্র শোকার্ত কিছু মানুষের মধ্যে দিয়ে হেঁটে চলেছি, তা কিন্তু নয়। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল পজিশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার। এইটা ভারতবর্ষের সবথেকে প্রিয় নেতার শেষকৃত্যের থেকেও আরও অনেকটা বেশি কিছু। আই ওয়াজ অ্যামং পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। আমি সেই সমস্ত মানুষজনের মধ্যে রয়েছি, এবং মানে হচ্ছে মধ্যে, আমি সেই সমস্ত মানুষজনের মধ্যে রয়েছি যাদের জন্য ফর হুম ওয়াকিং উইথ বাপু, বাপুর সঙ্গে হাঁটা হ্যাড এ স্পেশাল মিনিং, তাদের কাছে একটা বিশেষ কোনো মানে বের করে। উই হ্যাড ওয়াকড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াজ রিসেন্ট হিস্ট্রি। আমরা বাপুর সঙ্গে হেঁটেছি ভারতবর্ষের যে সদ্য ইতিহাস, তার রাফ অ্যান্ড স্মুথে। রাফ অ্যান্ড স্মুথ মানে কি? রাফ অ্যান্ড স্মুথ হচ্ছে চড়াই অ্যান্ড উতরাই, বা আমরা যদি ইংলিশে বলি তাহলে আপস অ্যান্ড ডাউন, বিভিন্ন রকম চড়াই উতরাই বা আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে আমরা বাপুর সঙ্গে হেঁটেছি। তাহলে রাফ অ্যান্ড স্মুথ মানে হচ্ছে আপস অ্যান্ড ডাউন। We could not now accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again. আমরা এই বিষয়টাকে কিছুতেই একসেপ্ট করতে পারছি না, কিছুতেই মানতে পারছি না যে মানুষটা আমাদেরকে কঠিন থেকে কঠিন পথে আমাদেরকে লিড করেছে, আমাদের নেতৃত্ব দিয়েছে, আমাদেরকে দেখিয়েছে কি করতে হবে, সে আর কখনো আমাদের সঙ্গে হাঁটবে না। বাপু স্লাইট ফিগার হ্যাড ওয়ার্কড। বাপুর যে শীর্ণ শরীর, সেটা হেঁটে চলতো। স্টাফ ইন হ্যান্ড, তার হাতে থাকতো একটা লাঠি। ওভার আ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, পুরো ভারতবর্ষের বিশাল একটা অংশ
অঞ্চল জুড়ে তিনি হাঁটতেন। টু ওয়ার্ক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, তিনি হাঁটতেন কি, যাতে ধীরে ধীরে আমরা প্রোগ্রেস করতে পারি, ধীরে ধীরে উন্নতি করতে পারি। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, যাতে করে মানুষের তাড়াহুড়োতে বা কিছু র্যাপিড করার চক্করে কিছু গণ্ডগোল না হয়, যাতে আমরা স্লো প্রোগ্রেস নিই, যাতে করে আমাদের থট প্রসেসে একটা ক্ল্যারিটি থাকে, আমাদের থট প্রসেসে একটা স্পষ্টতা থাকে। ক্ল্যারিটি কথার অর্থ হচ্ছে স্পষ্টতা, স্পষ্টতা থাকে। অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, এবং আমাদের চারপাশে যা কিছু রয়েছে সেটাকে যাতে আমরা ভালো করে পর্যবেক্ষণ করতে পারি। ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স, তাহলে এখানে একটা কম্প্যারিজন বলছে যে একটা ছোট্ট ইনসেক্ট সেইখান থেকে শুরু করে বহু দূরে থাকা হরাইজন, সেই সমস্ত কিছুকে যেন আমরা ভিউ করতে পারি বা আমরা ভালো করে দেখতে পারি। Moreover, to walk was often the only way open to the average Indian. সম্ভবত শুধুমাত্র হাঁটাই ছিল প্রচুর ভারতীয়, অ্যাভারেজ ইন্ডিয়ান মানে কি সমস্ত ভারতীয়দের কাছে পৌঁছানোর একমাত্র রাস্তা। ইট রিকোয়ার্ড নো ভেহিকল, কারণ হাঁটার জন্য কোনো যানবাহন লাগে না। ভেহিকল কথার অর্থ হচ্ছে যানবাহন, ভেহিকল কথার অর্থ হচ্ছে যানবাহন। হাঁটার জন্য কোনো যানবাহন লাগে না, এক্সেপ্ট হিজ ওন বডি, কেবলমাত্র তার নিজের শরীরকে লাগে। অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, এবং যেহেতু কোনো যানবাহন লাগে না তাই তাতে কোনো পয়সা বা টাকা খরচেরও ব্যাপার থাকে না, কোনো কিছু কস্টিং লাগে না, শুধুমাত্র কী লাগে, তার এনার্জি লাগে, তার শক্তি লাগে। গান্ধীজি টুক দিস নেসেসিটি, গান্ধীজি এই প্রয়োজনীয়তাটিকে অবলম্বন করেন। অ্যাজ হি টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস অ্যান্ড ট্রান্সফর্মড ইট ইন্টু আ জয়ফুল এফর্ট। কেন? কারণ তিনি এইটাকে একটি সাধারণ জায়গা হিসেবে গ্রহণ করেন। কমন প্লেস কথার অর্থ হচ্ছে সাধারণ, কমন প্লেস কথার অর্থ সাধারণ, সাধারণ জায়গা হিসেবে গ্রহণ করেন, এবং সেই সাধারণ একটা জায়গা, একটা মাধ্যম হাঁটা, সেটাকে তিনি একটা জয়ফুল এফার্টে ট্রান্সফার করেন। এখানে আমাদের ইউনিট 2 শেষ হচ্ছে, এবার আমরা দেখব ইউনিট 3। সাম ডেজ আফটার দি ফিউনারাল হওয়ার কিছুদিন পরে আ স্পেশাল ট্রেন টু গান্ধীজিজ অ্যাশেজ টু এলাহাবাদ। গান্ধীজির যে অস্থি বা তার যে ছাই, সেটিকে একটি স্পেশাল ট্রেনে করে এলাহাবাদে নিয়ে যাওয়া হয়। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স, কম্পার্টমেন্টটিকে ফুল দিয়ে সাজানো হয়। ডেকড কথার অর্থ হচ্ছে ডেকোরেটেড, সম্পূর্ণ ট্রেনের যে কম্পার্টমেন্ট সেটাকে ফুল দিয়ে সাজানো হয়। ডেকড কথার অর্থ হচ্ছে ডেকোরেটেড। পিপল অন দি ট্রেন স্যাং ভজনস, সেই ট্রেনে থাকা যারা মানুষ তারা ভজন গায়। People did not weep anymore, for they could feel Gandhiji's presence amid the flowers and the songs. মানুষজন আর কান্নাকাটি করে না। কেন? কারণ তারা অনুভব করতে পারে গান্ধীজির উপস্থিতিকে তাদের সেই ফুল এবং গানের মধ্যে দিয়ে। At every station sorrowful crowds filled the platform. প্রত্যেকটা স্টেশনে সেখানে থাকা sorrowful crowd, শোকার্ত জনতা প্ল্যাটফর্মকে ভর্তি করে রাখে বা ঘিরে রাখে। Amid song and prayer, গান এবং প্রার্থনার মধ্যে দিয়ে the train reached এলাহাবাদ, ট্রেন এলাহাবাদে পৌঁছায়। The ashes were immersed in the Gangas, where a huge crowd had gathered at the bank. ছাইগুলিকে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়, যেখানে এক বিশাল পরিমাণ জনতা এসে ভিড় করে নদীর তীরে। আফটারওয়ার্ডস, তারপরে উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি, আমরা সবাই দিল্লিতে ফিরে যাই। ব্যাক ইন দিল্লি, দিল্লিতে ফিরে আই ফেল্ট অ্যাট সি, আমরা সমুদ্রতে অনুভব করি। আই হ্যাড নট ডিরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি, আমি সরাসরি কখনো গান্ধীজির সঙ্গে হাঁটিনি। গন টু প্রিজন অ্যাট হিজ কল অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, তার সঙ্গে তার ডাকে জেলেও যায়নি এবং আমার দেশের জন্য সরাসরি কোনো স্যাক্রিফাইস বা ত্যাগও করিনি। স্যাক্রিফাইস কথার অর্থ হচ্ছে ত্যাগ। মাই সিস্টার্স অ্যান্ড আই, আমার বোন এবং আমি, অ্যান্ড দি আদার ইয়াং পিপল লাইক মি, এবং আমার মধ্যে অন্যান্য ইয়াং পিপল যারা, হ্যাড বিন মেরিলি অনলুকার্স, আমরা সবাই কি তার দিকে তাকিয়ে থাকতাম। অনলুকার্স মানে হচ্ছে তার দিকেই তাকিয়ে থাকতাম যে তিনি কি করেন। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি, কিন্তু তাও আমার মনে হয় সেই সমুদ্রে। আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইদিন আ ম্যাজিক সার্কেল, আমার মনে হয় যে আমি যেন বড় হয়ে উঠেছি কোনো একটা ম্যাজিক সার্কেল বা কোনো একটা জাদুর বলয়ের মধ্যে দিয়ে। উইথ বাপুস পাসিং অ্যাওয়ে আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড, আমার মনে হয় বাপুর চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই যে জাদুর বলয় বা ম্যাজিক সার্কেল সেটা যেন কোথাও একটা ভ্যানিশ হয়ে যায়, লিভিং মি আনপ্রোটেক্টেড, আমাকে অসুরক্ষিত রেখে। তাহলে এইটা যদি অথার হন বা এটা যদি নয়নতারা সেহগল হন, তার মনে হতো যে গান্ধীজির যে প্রেজেন্ট সেটা যেন তার চারপাশে একটা ম্যাজিক
সার্কেল ক্রিয়েট করে রেখেছিল, একটা ম্যাজিক সার্কেল ক্রিয়েট করে রেখেছিল, যেটা তিনি কখনো এর আগে হয়তো বা ভাবেননি, কারণ তিনি গান্ধীজির একজন অনলুকার ছিলেন। কিন্তু গান্ধীজি যখন চলে যান তখন তার যাওয়ার সঙ্গে সঙ্গে সেই যে ম্যাজিক সার্কেল সেটাও যেন তার কাছ থেকে ভ্যানিশ হয়ে যায় বা চলে যায়। উইথ অ্যান এফোর্ট, একটি চেষ্টার সঙ্গে আই রাউজড মাইসেলফ, আমি উঠে দাঁড়ালাম। আই আস্কড মাইসেলফ, আমি নিজেকে প্রশ্ন করলাম, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং, বাপু কিসের জন্য বাঁচতেন এবং বাপু কিসের জন্য মারা গেলেন? হাউ কুড আই সো ইজিলি লস কারেজ হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, যখন তিনি আর এখানে নেই তখন আমি কিভাবে এত সহজে নিজের সাহসকে হারাতে পারি? কারেজ কথার অর্থ হচ্ছে সাহস। মাই ভ্যালুজ ওয়ার নট সো উইক, আমার ভ্যালু, আমার মূল্যবোধ সেগুলো তো এত দুর্বল নয়। মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু, প্রচুর লক্ষ লক্ষ মানুষ শুধুমাত্র সাধারণ জনতাই হয়ে থেকে যেত যদি না বাপু থাকতেন। হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওয়াকেন দেম টু ওয়ান অ্যানাদার সাফারিংস, তিনি কি করেছিলেন? তিনি তাদেরকে ইনডিফারেন্স কথার অর্থ হচ্ছে উদাসীনতা, ইনডিফারেন্স কথার অর্থ হচ্ছে উদাসীনতা, অর্থাৎ কারোর কি হলো না হলো তার প্রতি কোনো রকম আগ্রহ না থাকা, মানুষের কষ্টে মানুষের যন্ত্রণাতে কোনো রকমভাবে বিচলিত না হওয়া। এই যে ইনডিফারেন্স, এই ইনডিফারেন্স থেকে বাপু তাদেরকে বের করে নিয়ে আসে এবং তাদেরকে জাগিয়ে তোলেন কিসের? একে অপরের যে সাফারিং, একে অপরের যে পেন, একে অপরের যে অ্যাগনি, তাদের যে কষ্ট, সেই সমস্ত কষ্টতে একে অপরকে তিনি বিচলিত হতে শেখান। হোয়াট ইফ নাও বাপু ইজ গন, কি হয়েছে যদি বাপু এখন চলে গিয়ে থাকেন? উই আর স্টিল দেয়ার, আমরা এখনও পর্যন্ত ওখানে আছি। ইয়াং, স্ট্রং অ্যান্ড প্রাউড, আমরা এখনও পর্যন্ত তরুণ, শক্তিশালী এবং গর্বিত। টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস, তার যে পতাকা, তার যে ধ্বজা, সেটা আমাদের সামনে নিয়ে যাওয়ার জন্য। বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে, বাপু হয়তো চলে গেছেন, বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, কিন্তু তার ভারতবর্ষ কন্টিনিউ থাকবে, তার ভারতবর্ষ বেঁচে থাকবে তার সন্তানদের মধ্য দিয়ে। তাহলে এইটি হলো আমাদের লেসন নাম্বার 3, যেখানটাতে আমরা দেখলাম যে বাপু বা গান্ধীজির মৃত্যুর পর নয়নতারা সেহগাল কীভাবে তার নিজের যন্ত্রণা এবং আপামর দেশবাসী বা ভারতবাসীর যে যন্ত্রণা সেটি এই লেখার মধ্যে দিয়ে ব্যক্ত করেছেন। আশা করি টেক্সটটিকে তোমরা বুঝতে পেরেছো। যদি টেক্সটটি বুঝতে পেরে থাকো এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।